চলুন আরেকটা ফ্ল্যাশব্যাকে যায়। দিনটা আজ থেকে 16 বছর আগে যখন আদি বাসা থেকে বেরিয়ে গেছিল। সেদিন রাগ আর অভিমান নিয়ে বেরিয়ে পড়ে আদি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। এতটা পথ সে কান্না করতে করতে এসেছে। রাস্তায় অনেক মানুষ তাকে দেখেছে। অনেকে তার কাছে এসে জিজ্ঞেস করেছে তার কি সমস্যা, কিন্তু আদি তাদের এড়িয়ে গেছে। ওর ছোটবেলা থেকে নিজের ভিতরে একটা চাপা রাগ আছে, যেটা সব সময় হয় না কিন্তু আজ হচ্ছে আর ভীষণভাবে হচ্ছে। তাই কোনো খেয়াল ছিল না। হাঁটতে হাঁটতে কখন বড় রাস্তায় চলে এসেছে সে জানে না। আদি আন্ডারস্কোর কোথায় চলে এলাম আমি? বাসায় ফিরব কি করে? চিন্তায় পড়ে যায় সে। তখনই আবার নিজের মনকে শক্ত করে নেই সে। আদি আন্ডারস্কোর ফিরব না আমি আর বাড়িতে। বাবা আমায় খুব মেরেছে, মা কিচ্ছু বলেনি। ভাইয়া নিজের দোষ করে আমায় মার খাওয়াল ঠিক আছে, কিন্তু আমাকে একবারও আমার বোনের কাছে কেন যেতে দিল না? ঠিক আছে, আমিও যাব না আর কোনোদিন ওদের কাছে। ভাইয়া আজ থেকে আর কার উপর নিজের দোষ চাপাবে? এখন থেকে দেখা যাবে আরও আর ব্যথা পায় কিনা। আদি তো আর থাকবে না। সত্যিটা হলো আদি সব সময় তার বোনকে আগলে রেখেছে। নিজে এত ছোট্ট হয়েও সে বড়দের মতো বোনকে আগলেছে। বাবা মা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত আর ভাইয়া তো। আজকের ঘটনা আদির ছোট্ট মনে অনেক আঘাত করে। মন খারাপ করে আদি আবারও চলতে থাকে। বড় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বাস এসেছে আর সেটাই সবাই উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আরও বাস আছে, তবে এটাই কেন সবাই উঠছে আবার উকি ঝুঁকি মারছে বুঝতে পারছে না। কৌতূহল জাগে তার মনে, কিন্তু আসল ঘটনা সে বুঝতে পারছে না। আর তাই ওর ইচ্ছে জাগে এখানে ঢুকে দেখার। নিজের মন খারাপের কথা ভুলে আদি ছুটে যায় বাসটার কাছে। সবার পায়ের তলা দিয়ে কিছুটা ফাঁকফুকর করে ঢুকে সে দেখতে পায় এখানে কি সব অদ্ভুত লোকজন কি যেন করছে। আসলে বাসটা ছিল সার্কাসের লোকেদের, আর বাসটা এখানে থামাই লোকজন মজা দেখার জন্য ভিড় করেছে। আদিও সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, কারণ সে কোনোদিন এসব দেখেনি। খুব ভালোই লাগছে তার এসব দেখতে। হঠাৎ বাসটা চলতে আরম্ভ করলো, কিন্তু আদির সেদিকে খেয়াল নেই। সে আপন মনে তাদের খেলা দেখে চলেছে। বাসের লোকগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারাও আদিকে খেয়াল করছে না। বেশ কিছুক্ষণ দেখার পর এখানে গন্ডগোল শুরু হয়ে যায়। বাসে থাকা লোকগুলো পালানোর চেষ্টা করতে থাকে। এসব দেখে আদি অনেক অবাক হয়ে যায়। কয়েকজন লোক এখানে চলে আসে আর আটক বাসের মধ্যে থাকা লোকজনকে। কারণ ওরা ছিল ক্রিমিনাল, সার্কাসের আড়ালে খারাপ কাজ করে বেড়ায়। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখে একজন অফিস থমকে যায়। সে এগিয়ে আসে বাচ্চাটার দিকে। বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে দেখতে থাকে তাকে। আর লেটাকে দেখে মনে হয় সে কোনো বড়লোক বাবার সন্তান, কিন্তু এখানে কি করছে বুঝতে পারছে না। তাই অফিসার বাকি সবাইকে বাইরে বের করে দিয়ে নিজে আদির কাছে গিয়ে দাঁড়ায়। আদি উনাকে দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লোকটা দেখতে বেশ লম্বা আর খুব সুন্দর। আদির মনে হয় টিভিতে দেখা কোনো কার্টুনের হিরোর মতো। আদি হা করে তাকিয়ে আছে। বাচ্চাটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অফিসার নিজেও অবাক হন। তিনি আরও একটু কাছে গিয়ে ওর দুটি হাত ধরে নিচে বসে পড়েন। অফিসার, নাম কি তোমার? আদিব। অফিসার, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার বাবার কি নাম? বাবার কথা বলায় আদির মুখটা মলিন হয়ে যায়। অফিসার আদিকে আরো অনেক কিছু বলে, কিন্তু সে তার জবাব দেয়নি। অফিসার, আচ্ছা তোমার বাড়ি কোথায় এটা তো বল। কার সাথে এখানে এসেছো? আদি, আমার বাড়ি নেই। অফিসার হা করা মুখ। মানে এই রকম সুন্দর আর পরিপাটি ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা শুনে চমকে যান বাদল সাহেব। অফিসারের নাম আদি, আমার বাড়ি নেই। বাদল, তুমি এখানে এলে কি করে? আদি হাঁটতে হাঁটতে। বাদল, আচ্ছা তা তো বুঝলাম। কোথা থেকে এসেছো বল। আদি আর কথা বলে না। ওকে চুপ থাকতে দেখে কিছুটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকেন। স্যার, ফিরবেন না? পিছন থেকে কারো কণ্ঠ শুনে বাদল পিছনে ফিরে তাকায় আন্ডারস্কোর। বাদল, হ্যাঁ। সে, আচ্ছা স্যার, এই বাচ্চাটাকে? বাদল, জানি না। তারপর বাদল ঘটনা খুলে বলে সাথে থাকা লোকটাকে। সে, তাহলে স্যার ওকে কি করবেন এখন? বাদল চিন্তার বিষয়ে চিন্তা করার মতো মুখ। এখানে একা তো ফেলে চলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। বলে বাদল আবার আদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আন্ডারস্কোর। বাদল, আচ্ছা আদিব, তুমি এখন কোথায় যাবে বলতো? আদি, কোথায় না, এখানেই থাকবো। বাদল ওর জবাব শুনে চমকে গিয়ে সহকর্মীর দিকে তাকায়। সে, স্যার ও মনে হয় বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে। বাদল, কি বলছো কি? এইটুকু বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলো? সে হতে পারে স্যার। বাদল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। কথাটা বলার পর সেই লোকটা চলে যায়। বাদল আবার আদির সামনে গিয়ে বসে আন্ডারস্কোর। বাদল, আচ্ছা আদিব। আদি, হুম। বাদল, আমার কথা শুনো। এই গাড়িটা তো
এখানে থাকবে না, এটাকে থানায় নিয়ে যাওয়া হবে। তাহলে তুমি কোথায় যাবে? আদি এখনো নিশ্চুপ, কোনো কথা বলে না। বাদল আচ্ছা তুমি আমার সাথে চল বলে আদিকে নিয়ে বাসটা থেকে নেমে গেলেন। সাথে থাকা লোকটিকে কিছু বলে নিজের গাড়িতে উঠবেন, তখনই সেই লোকটি বলল আন্ডারস্কোর। সে স্যার আপনি ওকে কোথায় নিয়ে যাবেন? বাদল দেখা যাক, আমার কাজ তো শেষ, তোমরা দেখে নাও, আমি আসছি। সে আপনি কি এখন ফিরে যাবেন স্যার? বাদল না, আগামীকাল। সে ওকে স্যার। বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায়। এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেই। এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে, কিন্তু আদি কিছু বলেনি, আর তাই হাল ছেড়ে দিয়েছে। সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে এসে আদির পাশে বসে। এবার আর ওর পূর্ব পরিচয় জানতে চায় না, বলে অন্য কথা আন্ডারস্কোর। বাদল আদিব। আদি হোম। বাদল কি ভাবছো তুমি? আদিব মাথা নিচু করে আছে। বাদল আচ্ছা আদিব তোমাকে একটা কথা বলি। আদি বল। বাদল তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আদি কি বলবো? বাদল ওই যে তোমার বাবা মা। তোমার বাসা কোথায়? আদি আমার কেউ নেই, এইটুকু একটা আকার উচার মুখে বারবার একই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায়। শেষে আর কিছু না ভেবে বলে আন্ডারস্কোর। বাদল আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আদি নিরপেক্ষ মুখ, নিরপেক্ষ মুখ, নিরপেক্ষ মুখ। বাদল কি হতে পারি না? আদি তুমি তো অনেক বড়, কি করে বন্ধু হবে? বন্ধু তো সমান সমান হয়। বাদল বড়রাও ছোটদের বন্ধু হয়। তারপর অনেক ভাবে সে আদিকে বুঝায় আর আদির রাজি হয় বন্ধুত্ব করার জন্য। বাদল আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি? আদি কোথায়? বাদল কেন আমার বাসায়? আদি বন্ধু তাহলে এটা কার বাসা? বাদল এটা তো বাসা না। আদি তাহলে কি? বাদল এটা হলো হোটেল, এখানে আমি দুরাত থাকতে এসেছিলাম একটা কাজে। আদি তাহলে তোমার বাসা কোথায় বন্ধু? বাদল চট্টগ্রামে। আদি ও আচ্ছা, বাদল তুমি চীন মনে হচ্ছে। আদি আমি তো বাবার মুখে শুনেছি নামটা। বাদল তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন? আদি আবারও চুপ হয়ে যায়। বাদল আচ্ছা বাদ দাও, এখন বল আমার সাথে যাবে কি না? আদি যাব। বাদল ওকে বাবা বলে দুজনে আবারও গল্প করতে শুরু করে। ওদের গল্পের মাঝখানেই খাবার দিয়ে যায়। বাদল নিজে খেয়ে নেয় আর আদিকেও খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ে। আদির মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকাল বেলা ঘুম ভেঙে যায় বাদলের। সে ওঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে, আর তাই আদিকে না ডেকে নিজে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে আন্ডারস্কোর। বাদল গুড মর্নিং ফ্রেন্ড। আদি গুড মর্নিং। বাদল চল ফ্রেশ হতে হবে এখন। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। বাদল ফিরার আগে একবার এখানকার অফিসে যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার। সে চট্টগ্রামে পোস্টিং, তবে একটা বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকা আনা হয়। আর এখানেই সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে। অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনের পাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে আদির মন অনেক খারাপ হয়। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। ওর ভিতরে প্রচণ্ড রাগ আর অভিমান কাজ করছিল, আর যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা হসন্তোষ করে বাদল, আর তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায়। ঢাকা থেকে নিজে ড্রাইভ করে চট্টগ্রামে ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। রাতে বাসে এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে। আদি চারিদিকটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলেও বাড়িটা বেশ সুন্দর। বাদলের ফোন চলে আসায় সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ফোনে কথা বলার পর সে ফোনটাকে টেবিলে রেখে পিছনে ফিরে আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ির সম্পর্কে, আর সবচেয়ে বড় কথা ভিতরে সব লাইট তো নিভিয়ে রাখা, তাহলে অন্ধকারে আদি কোথায় গেল? আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভিতরে যায়। সে লাইটগুলো অন করে দেয়। বাদল একি আদিব, তুমি এখানে কি করছো? আদি আমি তো দেখতে এসেছি। বাদল একা একা অন্ধকারে ভয় লাগে না? আদি না। বাদল আরে বাহ, তুমি তো বেশ সাহসী। আদি আচ্ছা বন্ধু। বাদল হুম বল। আদি তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায়। বাদল আমি এই বাড়িতে একাই থাকি। আদি কেন? বাদল কেউ নেই। আদি তোমার কেউ নেই? বাদল ছিল, তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন চল রুমে চল, ফ্রেশ হতে হবে তো আন্ডারস্কোর। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভিতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খাই এবং আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিনই আদিকে একটা স্কুলে ভর্তি করে দেই বাদল, আর বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেই।
বাদলকে এখনকার সবাই চিনে আর তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের আকার প্রয়োজন হয়, কিন্তু ততদিনে বাদল আর আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলেই ডাকে। এভাবেই চলতে থাকে ওদের দিন। দুজনে বেশ সুখেই কাটাতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদলও বেশ ভালোভাবে কাজ করে, সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে। এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদলে কটা কেসের উদ্দেশ্যে বেরোনোর জন্য তৈরি হয় আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর, আর তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য। আদি আচ্ছা বাবাই আজকে কি যেতেই হবে? বাদল আদি আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বল, এটা অনেক রিস্ক হয়ে যাবে। বাদল মুচকি হেসে ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? আদি কিন্তু জেনেশুন এই রকম একটা মারাত্মক ঝুঁকি হ্রস্বই কার তোমায় নিতে দিতে চায় না, প্লিজ বোঝার চেষ্টা কর। বাদল মানুষের জীবনটাই এমন, ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস? কাপুরুষ। তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক? আদি কিন্তু। বাদল কোনো কিন্তু নয়। আর আমি তো এর আগে অনেক এমন ঝুঁকি নিয়েছি। আমার কিছু হবে না। আদি তুমি আমার কথাটা শুন প্লিজ। বাদল এসে শুনবো, এখন আমার বেরোতে হবে। তুই সাবধানে যাস কেমন? বাই। বলে বাদল বেরিয়ে যায় আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কিছুই ভালো লাগছে না ওর, আর তাই সে আজ বাসায় রয়ে গেল। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটফট করছে। কোথাও সে শান্তিতে বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে। আদি হ্যালো। অপর পাশ। আদি কি হো? অপর পাশ। আদি বাবাই এখন কোথায়? অপর পাশ। অপর পাশ আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানে বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভিতরে। কেবিনের বাইরে আরো অনেক সাংবাদিক আছে, সাথে আছে পুলিশ, আর্মি, প্রশাসনের অনেক লোক। আদিকে দেখে দুজন লোকর কাছে এসে জিজ্ঞেস করে আন্ডারস্কোর একজন তুমি আদিব? আদি ওরা আদির সাথে টুকটাক কথা বলে, এর মধ্যে ভিতর থেকে ডাক্তার বেরোই। ডাক্তার আপনাদের মধ্যে আদিবকে? আদি আমি ডাক্তার আমি। বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কিছু। ডাক্তার আপনি ভিতরে যান। ডাক্তার বলতে দেরি হয় আর আদি ডাক্তারকে ঠেলে ভিতরে ঢুকতে দেরি হয় না। ভিতরে ঢুকে দেখতে পায় সে তার বাবাইকে বেডে শুয়ে আছে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। বাদল আদি। আদি খুব শান্তি লাগছে এখন তাই না? বাদল রাগ করিস না বাবা। আদি আমার কোনো কথায় তো তুমি শুনো না। বাদল দেখ বাবা, আমি বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট কেস। আর দেখ এটাই হলো। আদি বেশি বুঝো তুমি সব কিছু। বাদল আদি আর বাদল এভাবে অনেক কথা বলে। বাদল আদিকে অনেক কিছু বুঝায়। নিজের সব কিছু অনেক আগে আদির নামে করে দিয়েছিল, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই আন্ডারস্কোর। বাদল আদি আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা। আদি একটা ইচ্ছে? তুমি তো আমায় সেই ছোট্ট ভেলায় অনাথ করিয়ে নিয়ে এসেছিলে, তারপর থেকে তো আমার সব ইচ্ছে পূরণ করেছো বাবাই। তাহলে এমন ভাবে কি করে আবদার করতে পারো? বাদল আদি আমার তো সময় শেষ। আদি একদম চুপ, কোনো কথা বলবে না। কিচ্ছু হবে না তোমার। বাদল আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি। আদি আবার। বাদল বল না বাবা। আদি ঠিক আছে বল। বাদল তুই জানিস না আমি যেই পদটায় আছি সেটা কার? আদি তোমার পদ তোমারই তো হবে। বাদল না। আদি না মানে? তাহলে কার? বাদল আমার বাবার। আদি তাহলে তো হয়ে গেল। বাদল তবে একটা কথা আছে যেটা তোকে কোনো দিন বলিনি জানিস তো? আদি কি কথা? বাদল বাবাইও না আমার নিজের বাবা ছিলেন না। আদি কি? বাদল উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন। আমাকে এনে নিজের ছেলের তো মানুষ করেছেন। বাদলের কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে। সে আদির কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করল। বাদল তুই জানিস আমি কেন বিয়ে করিনি? আদি কেন? বাদল কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পাই তখন তিনিও অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পর হ্রস্বই কার চয় দেন, আর কোনো দিন বিয়ের কথা চিন্তা করেননি। আদি কি বলছো এসব? বাদল সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, আর সেজন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি আমিও ঠিক আমার বাবাইয়ের মতো। আদি আমি তো তোমার কথার মাথা মন্ডু কিছুই বুঝতে পারছি না। বাদল বুঝতে হবে না, এখন তুই আমাকে কথা দে।
আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি। একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি। কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু। সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দেবে, একজন নামকরা বিজনেসম্যান হবে, আর তারপর বিজনেসের জগতেই সে দেখা করবে তার বাবা আর ভাইয়ের সাথে। কিন্তু সে কোনো দিন তার এই ইচ্ছের কথা মুখ ফুটে বলেনি কারো কাছে। যদি বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না, বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত। আদি নিজের ভাবনায় ডুবে গেছে, আর এতটা ডুবে গেছে যে বাদলের ডাক তার কান অবধি পৌঁছায়নি। বেডের উপর থাকা আদির হাতের উপর কারো হাত পড়াই তার ধ্যান ভঙ্গ হয় আর সে চমকে ওঠে। আদি বাদলের দুই কাঁধে হাত দিয়ে ডাকতে থাকে আন্ডারস্কোর। আদি বাবাই, বাবাই। কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে। ঘটনা আদি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে বাবাই বাবাই বলে। আদির চিৎকার শুনে বাইরে থেকে ভিতরে ছুটে আসে আন্ডারস্কোর। ডাক্তার এসে আন্ডারস্কোর। ডাক্তার দেখি সবাই সরে দাঁড়ান। আদি ডাক্তার বাবাইকে ডেকে দিন, উঠতে বলুন প্লিজ। ডাক্তার হাতটা ধরে চেক করে। হি ইজ নর্মাল। আদি না। এবার আদি পাথর হয়ে যায়। বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার অন্তিম কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাজে। দুজন অফিসার আসে আদির কাছে। তারা জানে আদিকে আর দুজনের কি সম্পর্ক। দুজনেই আদিকে সান্ত্বনা দেয়, কিন্তু আদি তাদের সান্ত্বনা উপেক্ষা করে বলে উঠে আন্ডারস্কোর। আদি স্যার, আমি বাবার জায়গাটা নিতে চাই। আদির কথা শুনে দুজনে অবাক হয়ে যায়। তারা তাকে বলে এখন তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আগে শোকটা কাটুক কিছুটা, তারপর না হয় ভাবা যাবে। আদি আমি কিছু ভাবতে চাই না, আমি জয়েন হতে চাই। আর তার আমাকে কি কি করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে আপনি তা বলুন। অফিসার তোমাকে তেমন কিছু করতে হবে না, বাদল সাহেব সব ব্যবস্থা করে রেখে গেছেন। আদি কি অফিসার হুম, তবে তোমাকে ট্রেনিং করতে হবেই, এটা সবাইকে মেনে চলতে হয়। আদি আমি রাজি। শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা। নিজের সুপ্ত স্বপ্ন নিজের ভিতরেই কবর দিয়ে দেয় সে। কেউ জানতে পারেনি ওর সেই স্বপ্নের কথা, আর ভবিষ্যতে জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল। শুরু করলো নতুন জীবন। কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে। তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখেন আন্ডারস্কোর। মিজান সাহেব কেঁদো না বাবা, কেন কাঁদছ? তুমি তো তোমার বাবার ইচ্ছে পূরণ করেছ। হুম হয়তো আর তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পাইনি কথা, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো তার ইচ্ছে পূরণ করেছ। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই মুছে নেয় আন্ডারস্কোর। মিজান সাহেব, তার মানে তোমরা গত 3 পুরুষ ধরে রক্তের সম্পর্ক ছাড়াও একই প্রফেশনে আছো আর একইভাবে? আদি একটা দীর্ঘশ্বাস ফেলে হুম। মিজান বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা তোমার কি আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি? আদি না, গত হয়ে যাওয়া 14 বছরে আমি কখনো ঢাকা যাইনি। মিজান সাহেব ও আচ্ছা। আদি আঙ্কেল আমাকে বেরোতে হবে, পরে এক সময় আপনার সাথে আড্ডা দেব কেমন? মিজান সাহেব আচ্ছা ঠিক আছে আন্ডারস্কোর। আদি বেরিয়ে যায় হোটেল থেকে। আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকেন আদির বলা কথাগুলো। উনার একবার ইচ্ছে হয় আফজাল সাহেবকে মানে আদির বাবাকে এই সুখবরটা দিতে। উনি আদির খোঁজ পেয়েছেন, কিন্তু পরক্ষণেই আদি বারণ করে গেছে ভেবে আর বলেন না। কি অদ্ভুত ব্যাপার, গত 3 পুরুষ ধরে একই ঘটনা কাকতালীয় ভাবে ঘটে গেল। আচ্ছা আদির জীবনটাও কি এভাবেই যাবে নাকি? কাকতালীয় ব্যাপার আর ঘটবে না। এগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন।